আজকে আমরা বৃত্তাকার কুণ্ডলীর জন্য একটা থিওরি শেখার চেষ্টা করব। বায়োট-সাভার্টের সূত্রের দ্বিতীয় পর্যবেক্ষণ আমাদের। লেখো, বৃত্তাকার কোন কুণ্ডলীর জন্য কুণ্ডলীর কেন্দ্রে বিনিময় বৃত্তাকার কোন কুণ্ডলীর জন্য বৃত্তের কেন্দ্রে বিনিময় বা কুণ্ডলীর কেন্দ্রে। তো আমি খুব সহজে থিওরিটা শেষ করব। খুব সহজে এটা একটা বৃত্তাকার কুণ্ডলী নিলাম, প্রবাহটা আমি এন্টি ক্লকওয়াইজ দেখালাম। আই মানের প্রবাহ এন্টি ক্লকওয়াইজের মতো প্রবাহিত হচ্ছে। তো বায়োট-সাভার্ট আমাদের একটা সুযোগ করে দিয়েছেন খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে। এখন যেহেতু জিনিসটা বক্রাকার, বক্ররেখা, তার জন্য ডিএল ভেক্টর বা দৈর্ঘ্য ভেক্টর কিভাবে দেখাবো? ভেক্টরের দিক তো হয় একটা, কিন্তু বক্ররেখায় আমরা জানি অসংখ্য বিন্দু, তবে বিন্দুগুলোর অবস্থান একই লেভেলের হয় না। আমার একটা পয়েন্টে ডিএল ভেক্টর দেখাতে হলে সেটা কিন্তু বলতে হয় বৃত্তাকার পথে বা বক্ররেখায় পৃষ্ঠের উপরে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অঙ্কিত ভেক্টর স্পর্শক বরাবর কাজ করবে। এটা সবসময়ের জন্য কিন্তু সত্য। আমাদের ডিএল ভেক্টরটাকে যদি ভেক্টর হিসেবে উপস্থাপন করো, একদিকে কথা হলো প্রবাহের দিকে, আর ভেক্টর হিসেবে উপস্থাপন করলে ঠিক ওই পয়েন্টের জন্য স্পর্শক বরাবর ডিএল ভেক্টর কাজ করবে। আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা? ডিএল ভেক্টরের ডিরেকশন যদি আমি এখানে দেখাতে চাই, অবশ্যই ডিএল ভেক্টরের ডিরেকশনটা বলতে হবে ওই পথের সাপেক্ষে ওই পয়েন্টে প্রবাহের দিকেই স্পর্শক বরাবর। এখন বৃত্তের কেন্দ্রে হিসাব করতে চাই, তাহলে আমার প্রবাহ এই যে ডিএল ভেক্টর দৈর্ঘ্য হিসেবে যদি আমরা ভেক্টর নেই, সেই ক্ষুদ্র পরিবাহীর জন্য কোন পয়েন্টে হিসাব করতে, তাহলে ক্ষুদ্র পরিবাহীর মধ্যবিন্দু থেকে আমার সেই পয়েন্টের অবস্থান আমি নিয়ে নিলাম যে আর দূরত্বে আছে, কেন্দ্রের পজিশন ধরে নিলাম সেই ডিএল থেকে আর দূরত্বে। ডিএল থেকে কেন্দ্রের পজিশন আমি ধরে নিলাম আর দূরত্বে। এখন এই যে আর দূরত্বের অবস্থান এই খুবই ক্ষুদ্র, আমার এখন পুরো বৃত্তাকার কুণ্ডলী দরকার না, আমি খুবই ক্ষুদ্র অংশের জন্য চিন্তা করতেছি। এই খুবই ক্ষুদ্র অংশের জন্য আমাদের যে ডিভি, সেই ডিভি সম্পর্কে বিজ্ঞানী সাভার্ট বায়োট আমাদেরকে সুযোগ করে দিলেন v0 i by 4 pi i dl sin থিটা সম্পর্কে তোমাদের আইডিয়া কি ছিল? r ভেক্টর এবং dl ভেক্টর, r ভেক্টর এবং dl ভেক্টরের মধ্যকার কোণ, সেই থিটা কিন্তু এখানে অবশ্যই 90 ডিগ্রি। তোমরা দেখো যে এখান থেকে r ভেক্টর হলো কেন্দ্র বরাবর আর dl ভেক্টর হলো স্পর্শক বরাবর। অভিলম্ব আর স্পর্শক মধ্যকার কোণ কিন্তু 90 ডিগ্রি ডিভাইডেড বাই r স্কয়ার। মিউ নট i ভাগ 4 পাই, এখানে দুইটাই লিখছি আমি এখানে dl বাই r স্কয়ার। এটা হলো ওই ক্ষুদ্র অংশের জন্য, ওই ক্ষুদ্র অংশের জন্য তার পাশে আর দূরত্বের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, খুবই ক্ষুদ্র অংশের জন্য। এখন বৃত্তাকার কুণ্ডলীর জন্য তোমাকে যদি জানতে চাওয়া হয় যে কোনো দৈর্ঘ্যের জন্য, প্রথম অবজারভেশন, যে কোনো দৈর্ঘ্যের জন্য, এখন দৈর্ঘ্য সম্পর্কে আমাদের আইডিয়া কি আছে? বৃত্তাকার কুণ্ডলীর মনে করো আমার ফুল কমপ্লিট অবস্থায় নাই। আমি তোমাদেরকে একটা সহজ হিসাবে কথা বলবো, এটা কয় পাক বলো তো? বৃত্তাকার কুণ্ডলীর পাক আছে কয়টা এখানে? কয়টা পাক আছে? বৃত্তাকার কুণ্ডলীর পাক আছে কয়টা এখানে বলো? একটা পাক আছে না? আমি বলছি একটা কুণ্ডলীর কথা।
এই তোমরা কি আসো? জি ভাই। একটাই একটা কুণ্ডলী বা একটা পাক। তো এখানে কোন কুণ্ডলী কমপ্লিট হয়েছে বা পাক কমপ্লিট হয়েছে? বলো তো। এই যে সেকশনটা, না ভাই, এখানে কোন পাক কমপ্লিট হয়েছে? না হয় না। হিসাবটা পাক সংখ্যার দিকে নিয়ে গেলে এটাকে, এটার হিসেব যদি আমি পাক সংখ্যার দিকে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু একটু ভুল হিসাব হয় না? পাক সংখ্যা বললে নরমালি তো আমাদের সর্বনিম্ন একে আসা যায়। এর নিচে কি আমরা নামতে পারবো? পাক যদি শব্দটি ইউজ করি বা কুণ্ডলী শব্দটা যদি ইউজ করি, সর্বনিম্ন কোথায় যাওয়া যাবে? এক পর্যন্তই যাওয়া যাবে। এর নিচে কি নামা যাবে? আমাদের পর্যবেক্ষণ জনিত যদি পাক সংখ্যা হিসেব করতে চাই, একটার বেশি তো নিচে নামা যায় না, কারণ পাক সর্বনিম্ন হতেই পারে একটা। তাহলে এখানে আমার এই যে অংশ বিশেষ, আমি ধরে নিলাম এখান থেকে এখানকার যে বৃত্তের অংশ বিশেষ, যে বৃত্তের অংশ বিশেষ ওই দুই ফাইনাল পয়েন্ট কেন্দ্রের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, ব্যাসার্ধ হলো আর। তাহলে যে কোনো চাপ, যে কোনো চাপ, এই চাপের জন্য আমি s ইকুয়াল লিখতে পারি কি আর থিটা। থিটা অবশ্যই রেডিয়ানে। তাহলে আমি যে কোনো একটা চাপ নিলাম, হিসাবটা বোঝা। দেখো এখানে s ইকুয়াল আর থিটা, থিটা হলো রেডিয়ানে। আমি যে কোনো একটা চাপ নিলাম, তোমাদেরকে আমি এখানে দেখালাম ডিএল দৈর্ঘ্যের চাপের জন্য, ডিএল দৈর্ঘ্য যদিও খুবই ক্ষুদ্র। আমি এখানে নিলাম যে কোনো চাপ তথা যে কোনো দৈর্ঘ্য s ইকুয়াল r থিটার জন্য। তো এখন আমি যদি এই রকম একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিশেষের পর্যবেক্ষণ জানি, সেটাকে আমি কি এই সূত্রের আলোকে বা যে কোনো চাপের দৈর্ঘ্যের সাপেক্ষে যদি হিসেব করতে চাই, অবশ্যই আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন dv is equal mu naught I ভাগ 4 pi r স্কয়ার ইন্টিগ্রেশন df। mu naught I ভাগ 4 pi r স্কয়ার আরো কিন্তু ধ্রুবক হিসাব বাইরে যাবে, একটা কুণ্ডলীর জন্য আর কিন্তু ফিক্স। তাহলে আমি এখানে এই সূত্রটাকে যখন ব্যবহার করতে যাব, তখন সীমাটা আমার 0 থেকে শুরু করে r থিটা পর্যন্ত আসবে। কারণ আমি ক্ষুদ্র ক্ষুদ্র করতে 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 যোগ করব টোটাল r থিটা সীমা পর্যন্ত। যোগ করব আমি টোটাল r থিটা সূত্র পর্যন্ত। অবশ্যই থিটা রেডিয়ান, অবশ্যই থিটা রেডিয়ান, এটা মনে থাকে যাবে। আমি এখানে যে কথাটি বলতে চাইলাম যে আমি খুবই ক্ষুদ্র অংশের জন্য পর্যবেক্ষণ প্রথমে টানলাম, এটা নিয়ে কোনো কথা নাই। কে বলে দিয়েছেন? বায়োট-স্যাভার্টের সূত্র বলে দিয়েছেন। এখানে থিটা একটা অস্তিত্ব ছিল, থিটাটা আমরা এখানে 90 ডিগ্রি দেখতে পাচ্ছিলাম। একই ভাবে এখানে যখন আসলাম, এখানে যখন আসলাম তখন কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট যোগ করে 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 ওই যে r থিটা দৈর্ঘ্যের জন্য জানতে চাইলে অবশ্যই ইন্টিগ্রেশনের ধারণাটা চলে আসে। তো যখনই ইন্টিগ্রেশন দিলাম তখন সীমা নির্ধারণ করলাম আমি r থিটা দৈর্ঘ্যের জন্য চাই। তাহলে r থিটা দৈর্ঘ্যের জন্য যদি আমি চাই mu naught I ভাগ 4 pi r স্কয়ার ইন্টিগ্রেশন dl, মানে এটা 0 টু r থিটা, তার মানে mu naught I ভাগ 4 pi r স্কয়ার r থিটা। অবশ্যই থিটা কিন্তু রেডিয়ান। যদি এর বাইরে এসে আরেকটু সরলীকৃত করি, আমরা 4 pi r স্কয়ার একটা r যদি কেটে দিই আমরা 4 pi r, এখানে একটা থিটা আসবে। এই থিটাটা কিন্তু রেডিয়ানের থিটা, এই থিটাটা কিন্তু রেডিয়ানের থিটা, মনে থাকে যাবে। তাহলে আমি কিন্তু সাধারণ সূত্র দাগ করলাম যে কোনো দৈর্ঘ্যের জন্য, যে কোনো বৃত্তের চাপের জন্য সাধারণ সূত্র। এটাকেই তোমরা বক্স হিসেবে নিয়ে আনো, এটা হলো সাধারণ সূত্র। আমি কিন্তু তোমাকে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যের কথা বলিনি, আমি তোমাকে সাধারণ সূত্র বলছি যে এই দৈর্ঘ্যটা যে কোনো r থিটা দৈর্ঘ্যের জন্য, যে কোনো r থিটা দৈর্ঘ্যের জন্য। তাহলে সূত্র শিখলাম, সূত্রের প্রয়োগ শিখলাম, যে কোনো দৈর্ঘ্যের জন্য, যে কোনো r থিটা দৈর্ঘ্যের জন্য। এখন তুমি যদি আমাকে বলো যে না এটা আমি মানতে চাই না, কিসের জন্য মানতে চাও তুমি সেটা আমাকে বলো। যে এখানে
পুরো বৃত্তাকার কুণ্ডলীর জন্য এই থিটার অস্তিত্ব সম্পর্কে তোমরা জানো। পুরো পাকের জন্য আমি বিশেষ শর্তে চলে আসলাম। আমি সরাসরি কোন সূত্র দাগ করাই নাই, সরাসরি সূত্র বা সাধারণ সূত্র কোনগুলো আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। এখানকার সাধারণ সূত্র এটা, আগেরটায় সাধারণ সূত্র ছিল মিউ নট আই বাই টুয়াইস পাই আর ইনটু cos থিটা 1 মাইনাস cos থিটা 2 এরকম একটা সূত্র ছিল। তো এখানে পুরো পাকের জন্য তোমরা জানো একটা পুরো পাক কমপ্লিট করলে থিটা রেডিয়ানে কমপ্লিট যে রেডিয়ান কোণ হয় টুয়াইস পাই রেডিয়ান। তোমরা জানো পুরো পাকের জন্য পুরো বৃত্তাকার পাক যদি আমরা কমপ্লিট করি তাহলে এই কোণটা হয়ে যাবে টোটাল টুয়াইস পাই রেডিয়ান, কমপ্লিট একটা পাক। তাহলে কমপ্লিট একটা পাকের জন্য থিটা যদি টুয়াইস পাই হয় তাহলে এই সূত্র অনুযায়ী তখন আমরা কেন্দ্রে বি পাবো কত, মিউ নট আই ইনটু টুয়াইস পাই ডিভাইডেড বাই 4 পাই আর, তার মানে মিউ নট আই ভাগ টুয়াইস আর। এটা হলো আমাদের বৃত্তাকার কোন কুণ্ডলীর জন্য কেন্দ্রে বি এর মান, কেন্দ্রে বি এর মান পুরো একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য। আমি সূত্রটাকে কিন্তু ভাগ করে নিলাম, আমার ভালো লাগছে আমি এই সূত্রটা তৈরি করলাম আমার স্বার্থে। তোমার ভালো লাগবে না, তুমি এটা মুখস্থ করবে না জেনে না বুঝে না শুনে, কিন্তু সে কাজটা করতে যেও না, সে কাজটা করতে যেও না। যখনই এই লেভেলের প্রশ্ন দেওয়া হয় তখনই আমরা রাইটারদের গালাগাল দেই, তখনই আমরা আমাদের টিচারদের গালাগাল দেই, টিচার তো শিখায় নাই তাহলে এই প্রশ্ন কই দিয়ে, টিচার তো শিখায় নাই এই প্রশ্ন কই দিয়ে এলো। তার জন্য তোমার নিবিড় পর্যবেক্ষণ দরকার যে থিওরি তোমাকে কি শেখাচ্ছে। এই থিওরিটিক্যাল সুবিধা যদি তুমি নিজের জায়গা থেকে না নিতে পারো তাহলে কিন্তু কিছু করার নেই। কারণ তোমার মানসিকতা রাইটারের মানসিকতা নাই মিলতে পারে, কিন্তু তোমার চিন্তা শক্তি আরো দূরবর্তী হতে হবে, আরো প্রখর হতে হবে। ওই অনেক কিছুই দেওয়া সম্ভব হয় না, অনেক কিছুই একটা নির্দিষ্ট সময় রাইটারের চিন্তা ভাবনা নাও আসতে পারে। আমার ক্ষেত্রে একই জিনিস হয়, অনেক সময় একটা জিনিস দিতে চাই, স্টুডেন্ট পড়াইতে গেলে মনে হয়েছে কিন্তু বাসায় এসে মনে নাই, মনে হয়েছিল যে জিনিসটা বইয়ে দেওয়া জরুরি, এরকম হয়। কিন্তু ঠিক সে সকল জায়গাও কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে যে এই জিনিসটা অন্য জায়গা থেকে অন্যভাবে চিন্তা করলে কি হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো অংশ বিশেষের জন্য আসবে, তো আমাদের স্যাররা কিন্তু ইন্টিগ্রেশনে সরাসরি 0 থেকে টুয়াইস পাই আর বাইরে দিয়েছে। যে বই দেখো সবাই কিন্তু একই কাজ করছি আমরা, 0 থেকে টুয়াইস পাই আর পুরো একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য। আমি সে সীমায় না গিয়ে আমি আগে দেখলাম আমার তো সূত্র আছে হাতে, অসুবিধা কোথায়? আমি যে কোনো দৈর্ঘ্যের জন্য হিসাব করতে পারি, তো সেটা যে কোনো দৈর্ঘ্যের জন্য 8 মিটার দৈর্ঘ্যের জন্য হিসাব করলাম। লাস্টে এসে আমরা অনুসিদ্ধান্ত বা নোটে বললাম যে পুরো কুণ্ডলীর জন্য হলে কি হবে। তো এরকম প্রবাহের জন্য এই যে একটা প্রবাহজনিত বৃত্তাকার কুণ্ডলী, প্রবাহজনিত বৃত্তাকার কুণ্ডলী, তার জন্য এখানে যদি আমার চৌম্বক ক্ষেত্রের দিক হিসাব করতে বলা হয়, তা আমি তাকালাম ডিএল বরাবর, ডিএল আমি আমার মতো করে ডিএল বরাবর তাকালাম, তাহলে পয়েন্টটা আমার বাম হাতে পড়ে নাকি ডান হাতে পড়ে তোমাদের হিসাবে বলো। শুধু ডিএল, এই যে শুধু ডিএল, এই দুটোটাকে আমি এখানে একটু আলাদাভাবে নিয়ে আসলাম। এই ধরো আমার ডিএল, এই হলো আমার ডিএল ভেক্টর এইদিকে, আর এই হলো আমার আর ভেক্টর। পি বিন্দুটা আমার ডিএল ভেক্টরের সাপেক্ষে প্রবাহের দিকের সাপেক্ষে কোন পাশে পড়ে বলো? বাম পাশে পড়ে, পড়ে কিনা? জি ভাইয়া। তাহলে বাম পাশের কোন পয়েন্টে অবশ্যই বি এর ডিরেকশন ডট দ্বারা চিহ্নিত হবে, বহির্মুখী হবে। এই তুমি যেভাবেই করো, যে পয়েন্ট পি পর্যবেক্ষণ করো না কেন, বহির্মুখী বি এর ডিরেকশন কাজ করবে। কথা বোঝা গেল? এখন এটা যদি তুমি সেই আবার বায়োট-সাভার্টের ডান হাতি নিয়ম যদি হিসেব করতে চাও, ডান হাতি নিয়ম অবশ্যই আসতেছে কোথায়? প্রবাহের সাপেক্ষে বৃত্তাঙ্গুলি ঘুরাও, সব সময় বহির্মুখী কাজ করতেছে। কাজে এইভাবে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে।
তো এবারে আমরা এই জায়গা থেকে যদি একটু বের হওয়ার চেষ্টা করি, বললাম এক পাকের কুণ্ডলীর জন্য প্রথমে যে কোনো দৈর্ঘ্যের জন্য এক পাকের কুণ্ডলীর জন্য এবারে যদি আমার n সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী হয়, কি রহস্য হবে? তোমাদেরকে আমি প্রশ্ন দিলাম যে n পাকের কুণ্ডলী, n পাকের কুণ্ডলী বলতে আমি যদি সহজে বলি, তোমরা কখনো হয়তো বা এরকম চিত্র দেখে থাকতে পারো, চুরি দেখছো মনে হয়, মেয়েদের চুরি, সরাসরি চুরি বলি, মেয়েদের বললেও ভুল হয়। এখানে চুরি আছে আমার কতগুলো, এই সবগুলোতে মনে করো এই যে বৃত্তাকার দেখো পাক আছে অনেকগুলো পাক, তো একটা কারেন্ট এই যে পয়েন্ট থেকে মাথার যে পয়েন্ট একটা কারেন্ট মনে করো এখান থেকে হিসাব করলে এভাবে করে ঘুরতে 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 ওই প্রান্ত দিয়ে বের হবে। আমি তোমাকে এই কয়টা অংশ বিশেষের জন্যই বললাম, খেয়াল করো এই কয়টা অংশ বিশেষের জন্য এখানে প্রত্যেকটা কুণ্ডলী কিন্তু বৃত্তাকার, প্রত্যেকটা কুণ্ডলী কিন্তু বৃত্তাকার, কারেন্ট এই অংশটা দিয়া যে ঘুরতেছে ক্লকওয়াইজ তোমাদের রেসপেক্টে, তোমাদের রেসপেক্টে ক্লকওয়াইজ যে ঘুরতেছে প্রত্যেকটা কুণ্ডলীতে এভাবে করে কিন্তু ঘুরতেছে সেম ডিরেকশনে, একই ফ্লো যাচ্ছে কিন্তু। তাহলে এরকম অংশ বিশেষে যদি তোমাকে n পাকের জন্য জানতে চাও হয়, অবশ্যই প্রত্যেকটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য b এর ডিরেকশন সেম দিকে পড়বে, প্রত্যেকটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য b এর ডিরেকশন সেম দিকে পড়বে, কারণ একই ফ্লো কিন্তু বারবার রোটেট করতেছে সেম ডিরেকশনে। দেখো আমার আঙ্গুলের ঘূর্ণন কিন্তু সেম ভাবে, তাহলে এভাবে করে কিন্তু ঘুরতেছে প্রত্যেকটা পাকে, প্রত্যেকের জন্য b যদি উপর দিকে কাজ করে সবার জন্য উপর দিকে, আবার যদি এভাবে নিচ থেকে কারেন্ট ঘুরে যদি বের হয়ে আসে, যদি সবার জন্য উপরে কাজ করে, মানে একজনের জন্য যদি হিসাব করতে পারে উপরের দিকে, তার মানে সবার জন্য উপর দিকে। আমাকে যদি n পাকের বৃত্তাকার কুণ্ডলী দেওয়া হয়, যদি n পাকের বৃত্তাকার কুণ্ডলী দেওয়া হয়, অবশ্যই তোমাকে মাথায় এনে নিতে হবে যে n পাকের বৃত্তাকার কুণ্ডলী বলতে এখানে ওইরকম আলাদা আলাদা বৃত্তাকার কুণ্ডলী আমরা সাধারণত দেই না, যেভাবে দেই সে ধরনের কুণ্ডলীতে অবশ্যই আমাদের সব দিকগুলো একই দিকে কাজ করে। এ কারণে প্রত্যেকটা কুণ্ডলীর আবার ব্যাসার্ধের মাপ কিন্তু সেম, সবার ভিতরে একই প্রবাহ যাচ্ছে। তাহলে সবার জন্য যদি আমি কেন্দ্রে দেখো সবার, এই যে আমি যদি একটু বলি এভাবে যখন সামগ্রিকভাবে একসাথে আছে সবার কেন্দ্র কিন্তু এই বরাবর কিন্তু কেন্দ্রটা আছে, তাহলে এই কেন্দ্র বরাবর হয় সবার জন্য বহির্মুখী না হয় অন্তর্মুখী হবে। তো সেটাকে যদি আমরা সরাসরি প্রকাশ করতে চাই, একই ডিরেকশনের জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য আমরা এইমাত্র শিখলাম মিউ নট আই ভাগ কোয়াইসার, মিউ নট আই ভাগ কোয়াইসার। এরকম করে কতগুলা যোগ হবে, n সংখ্যক কুণ্ডলীর জন্য n সংখ্যক মিউ নট আই ভাগ কোয়াইসার যোগ হবে। যদি n সংখ্যক এরকম যোগ হয়, সরাসরি যোগফল অবস্থায় এরকম একটা সূত্র আমরা পেয়ে যাই। এখন এটা কোনো ঐকিক নিয়মের রেসপেক্টে কিন্তু হয় নাই। যদি কেউ বলে এক পাকের জন্য এত, অতএব n পাকের জন্য এত, কমপ্লিট একটা ভুল ধারণা। এটা তোমাদের মধ্যে অনেকে এই ধারণা পোষণ করে থাকে যে n পাকের যদি হয় তাহলে n দিয়ে গুণ দিলেই হয়ে যায়। কেন ভাই, গুণ দেওয়ার কি আছে? এখানে ভেক্টর তো ঐকিক নিয়মে চলে। b কি ভেক্টর রাশি না? তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে লব্ধি হিসাব করতে হলে আমরা তো জানি যে একই ডিরেকশনে যদি হয় সবগুলা যোগ অবস্থায় যত সংখ্যক অত সংখ্যক যোগ করে দাও, অত সংখ্যক যোগ করে দাও। b কিন্তু ভেক্টর রাশি, b কিন্তু ভেক্টর রাশি, ভেক্টর রাশির লব্ধি ভেক্টর যোগের নিয়ম হবে। কোন জায়গায় কি নিয়ম আমি পাইনি, তোমরা পাইতে পারো, যেটা আমি কোন এক সময় চ্যাপ্টার 4 পড়াইছিলাম নিউটনিয়ান বলবিদ্যা, সেখানে টর্ক হিসাব করছিলাম প্রত্যেকটা কণার জন্য এবং কেন যোগ করা হয়েছিল। টর্কগুলা কিন্তু আমাদের একই ডিরেকশনে কাজ করছিল, সবগুলো আস্তে আস্তে করে যোগ করে লাস্টে গিয়ে সেই কিন্তু আই আলফা সূত্র দাঁড় করাইছিলাম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কণা হিসাব করে। ওরকম করে কিন্তু আমরা সব কণাগুলা ডিরেকশন একই দিকে পাইছিলাম, বিদায় যোগ করছিলাম। এখন ওখানে কি ঐকিক নিয়ম হতে পারতো না? n সংখ্যক কণার জন্য বা ভিন্ন ভিন্ন সংখ্যক, তখন আমাদের ঐকিক নিয়ম খাটে না, কারণ আমরা ওখানে তখন ভর ধরে নিয়েছিলাম m1 m2 m3 mn এরকম ধরে নিয়েছিলাম, তো সেখানে আর ঐকিক নিয়ম খাটে না।
কিন্তু বেসিক কথাটা বলতে আমরা ভুলে যাই, এখানে আমাদের ভেক্টরের লব্ধি হিসাব হচ্ছে একই মাপের মান সব n সংখ্যক মিউ নট ni ডিভাইডেড বাই 2i। এবারে তোমাদের জন্য আমার প্রশ্ন থাকবে, খুব সুন্দর একটা প্রশ্ন দাঁড় করাই দিচ্ছি আমি এখন। এখন দেখো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তোমাদের জন্য খুবই ছোট একটা প্রশ্ন। আগে একটু কেন্দ্রটা দেখাই দিই, কেন্দ্র আছে কোথায়? এই হলো সেন্টার। একটা পরিবাহী তার এসে এখানে বাঁক নিল, একটা আই প্রবাহ এসে মনে করো এই গেল, এটা কিন্তু কেন্দ্র বরাবর আই কারেন্ট এসে এই পথে ওই কারেন্টটাই গেল, এভাবে আবার বেরিয়ে গেল। কথা বোঝার চেষ্টা করো, কারেন্ট আসলো বেরিয়ে গেল, কথা বোঝা গেল? বিশেষ প্রয়োগ কিন্তু এটার জন্য আসলে এই সেন্টারে বি এর মান কত, যেখানে আমি আর দিয়ে দিলাম তোমাদেরকে, আর এই কৌণিক অবস্থানটাকে আমি থিটা রেডিয়ান দিলাম, মনে করো থিটা রেডিয়ান। এই যে প্রবাহটা, এটা কিন্তু আমার এই যে ব্যাসার্ধ বরাবর, এই যে ব্যাসার্ধ বরাবর রেখা, তো রাখতে পারো, ভুল করো না। চুম্বকটাকে যথেষ্ট সম্মান করতে হবে, চুম্বক যথেষ্ট সম্মানের জায়গায়। এটা টাইটেল লাগবে না, এই যে বৃত্তাকার কুণ্ডলী শিখলাম মাত্র, তার রেসপেক্টে আগাচ্ছি। সেকেন্ড পেপারে কিন্তু 80% কমপ্লিট হয়ে যাবে থিওরি ক্লাসে, যদি ভালোভাবে থিওরি ক্লাস বুঝে যাও। আর ম্যাথ এমনি নিজেরা প্র্যাকটিস করলে অনেকাংশেই পেরে যাবে, কারণ থিওরি ক্লাসের মধ্যে সব ব্যাখ্যা আছে। তো দেখো আমি যে কথাটি এখানে বলতে চাবো, এটাকে একটা সরল পরিবাহী তার ধরতে পারি, এটাকে একটা সরল পরিবাহী তার, মানে সোজা পরিবাহী তার, সরল মানে সোজা। এখানে তো সোজা পরিবাহী তারের জন্য তার বরাবর বহির্মুখী সোজা সোজা বরাবর, তোমাদের মনে আছে কিনা আমি অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার দেখাই নাই, সসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের উপরে এখানে একটা পয়েন্ট দেখাইছিলাম পি, কিংবা এখানে একটা পয়েন্ট পি দেখাইছিলাম, সেখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র থাকে না। প্রমাণ করছিলাম নাকি করি নাই? এটা কি প্রমাণ করছিলাম? মনে আছে? সরল পরিবাহী তারের 3 নম্বর কনসেপ্ট। ঠিক আমি বলবো এই সরল পরিবাহী তারের অংশের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র নাই, এইটুকুর জন্য এখানে কোনো ইফেক্ট নাই, কারণ এই দেখো এই প্রবাহের সাপেক্ষে পেছনের বিন্দু, মানে প্রবাহের সাপেক্ষে পেছনের বিন্দু কিন্তু একই সরলরেখা, তার মানে এই অংশটুকু আর এই অংশটুকুর জন্য ইফেক্ট কিন্তু সি বিন্দুতে নাই। এখন এটা আমরা থিওরিটিক্যালি জানি, এটা থিওরিটিক্যালি জানি, কেউ এসে মুখস্থ বলে দিল আমি মানবো না, আমি মানবো না, জিনিসটা আমি জানি। তুমি বলছো তোমার উত্তর আমার সাথে মিলেও যাচ্ছে, তবু আমার প্রশ্ন থাকবে কিভাবে হলো, কেন হলো? তুমি জানো না, আন্দাজে বাইরে দিলাম মুখস্থ, আনফরচুনেটলি মিলে গেল, সেই দুর্ভাগ্যটা তো আমাদের নাই। আমাদের প্রশ্ন ওখানেই থাকে, এবং এগুলা কিন্তু খুঁটিনাটি ভাইবা বোর্ডে যদি সেরকম মানের টিচার পড়ে তোমাকে কিন্তু নাড়াই চালিয়ে দিবে, সেই সুযোগগুলো কিন্তু এখানে তোমাকে বিভিন্ন খুঁটিনাটি বিষয় জিজ্ঞাসা করতে পারে। তো আমাদের এরকমই একটা জায়গা যে এই অংশের জন্য শূন্য, এই অংশের জন্য শূন্য, কিভাবে সেটা কিন্তু আমরা জানি। যদি কেউ জিজ্ঞাসা করে জাস্ট আমি প্রমাণটা দেখাই দিব যে এই হলো কথাটা। এবারে আমরা এইটুকুর জন্য যদি হিসাব করি, শুধুমাত্র এইটুকুর জন্য, তার মানে আমরা দেখতে হিসাব করছি, দেখো একটু আগে আমরা হিসাব করছি কিনা যে শুধুমাত্র এইটুকুর জন্য সেন্টারে বি এর মান কি হয়, মিউ নট আই থিটা ডিভাইডেড বাই টুয়াইস বাই আর সেন্টার ছিল। তো ওইটুকু কথা বোঝা গেল কিনা? তাহলে এইটুকু এক্সট্রা ছিল কিন্তু তার কোনো ইফেক্ট নাই, তো শুধুমাত্র বৃত্তাকার অংশটুকুর জন্য সেন্টার পয়েন্টে কিন্তু আছে। এবার আমি তোমাদের একটা ছোট অংশ বিশেষ নিয়ে কথা বলার সুযোগ করে দেব। আমি একটা সেমি সার্কেল দিলাম, সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্তাকার কুণ্ডলী, কুণ্ডলীতে দিলাম অর্ধবৃত্তাকার।
তো অর্ধবৃত্তাকার কুণ্ডলীর জন্য সেন্টারে সি এর মান কত হবে? অর্ধবৃত্তাকার কুণ্ডলীর জন্য সেন্টারে সি এর মান কি হবে? সরি, সেন্টারে মানে সি তে বি এর মান কি হবে? আমি প্রবাহ দিয়ে দিলাম ধরো এই। তাহলে আমার সেই আগের কাহিনী, এই সাধারণ সূত্রটা একটু বলো তো। মিউ নট আই থিটা ডিভাইডেড বাই 4 পাই আর 4 পাই আর। 4 পাই আর। তাহলে অর্ধবৃত্তাকার কুণ্ডলীর জন্য থিটা হবে কত? পাই রেডিয়ান। তাহলে থিটার জায়গায় তোমরা পাই বসাবা এখানে এই সূত্রের জন্য। মিউ নট আই ইনটু পাই ডিভাইডেড বাই 4 পাই আর কত আসে? মিউ নট আই ভাগ 4 আর। মিউ নট আই ভাগ 4 আর। তার মানে সেমি সার্কেলের জন্য যদি কেন্দ্রে অর্থাৎ অর্ধবৃত্তাকার কুণ্ডলীর জন্য যদি কেন্দ্রে জানতে চাওয়া হয়, আমরা সরাসরি হিসাব করতে পারবো। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে এখানে কেউ আর পাক সংখ্যা হিসাব করতে যাইও না। যে আমার টুয়াইস পাই আর এর জন্য আছে পাক সংখ্যা 1, অতএব আর থিটার জন্য আছে কত? ভাই এটা কিন্তু পাক সংখ্যা হয় না। এটা কিন্তু পাক সংখ্যা হয় না। আমি কিন্তু বলে আসছি যে পাক সংখ্যা মিনিমাম আসতে গেলে সংখ্যাটা ইউজ করতে চাইলে 1 কিন্তু বলা লাগে, না হলে ওই 1 এর নিচে এসে ক্ষুদ্রাতি ক্ষুদ্রটা পাক সংখ্যা বলা যায় না। এটা তোমরা নিজেরাও জানো। তবুও আমরা আমাদের ম্যাথমেটিক্যালি অনেক সময় নিজেকে কারচুপি করে বের করার চেষ্টা করি যে আয় হায় আমি তো টুয়াইস পাই আর এর জন্য জানি এটা, অতএব কি নিয়মে আর থিটার জন্য কি হবে দেখেন। যদিও বা মিলে যাবে, যদিও বা মিলে যায়, কারণ হলো টুয়াইস পাই আর এর জন্য যে কৌণিক অবস্থান টুয়াইস পাই, অতএব আর থিটার জন্য কত ঐকিক নিয়ম একই জিনিসই আসে। কিন্তু আমার অনুরোধ থাকবে ওই জায়গাটা না, আমরা আমাদের এই জায়গাটুকু ভালোভাবে জানবো ইন্টিগ্রেশন কি শিখায়। ইন্টিগ্রেশনে বলা হয় নাই যে পাক সংখ্যা 1 হওয়াই লাগবে। ওখানে কিন্তু আমাদের বায়োট-সাভার্টের সূত্র বলছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, তারপর যতটুকু ইচ্ছা তুমি চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক এই জায়গাগুলো কিন্তু আমাদের হাতছাড়া করা যাবে না। এবারে আমরা আসি সেমি সার্কেলের জন্য। এটা তোমাদেরকে আমি ছোট একটা প্রশ্ন দেব এবারে, যেটা 2 বছর আগে মহিলা কলেজে দিছি। আমি তোমাদের একটা থিওরিটিক্যাল অংশ বিশেষ জোড়া লাগাই দিই, একটা থিওরিটিক্যাল অংশ বিশেষ জোড়া লাগাই দিই। এটাকে আমি ব্যবহার করলাম অর্ধবৃত্তকে আর অসীম দৈর্ঘ্যের একই প্রবাহ আই এসে বাঁক নিয়ে অর্ধবৃত্তাকার কুণ্ডলী কমপ্লিট করে এখান দিয়ে আবার আই হয়ে চলে। তো এটা হলো আমার অর্ধবৃত্তাকার কুণ্ডলী, তার সেন্টারে আমি বি জানতে চাইছি। সেন্টারে সেন্টারে বি হিসাব করো। চিত্রটা বোঝা গেছে কিনা? চিত্রটা কিন্তু এই কমপ্লিট ফিগারটা এরকম কিন্তু বাঁক নেওয়া। কমপ্লিট ফিগারটা এরকম বাঁক নেওয়া, এটার জন্য এখানে সেন্টারে তোমার বি জানতে চাও। এই ডট ডট রেখাটা আমি দেখালাম বৃত্তাকার অংশটাকে একটু আলাদাভাবে বোঝানোর জন্য। ওটাকে আবার কেউ সোজা রেখা টান দিও। তাহলে এই অংশটার জন্য যখন হিসাব করতে চাই আমরা, এটাকে আমি ধরে নিলাম আর, এটাও ধরে নিলাম আর। তোমাদের আমি যদি এই থিওরিটাকে একটু মিলানোর চেষ্টা করি, সবকিছুই শেখানো আছে, না শেখানোর মতো কিছু এখনো আসে নাই। অর্ধবৃত্তাকার শিখাইছি, এর আগে অর্ধ অসীম দৈর্ঘ্য শিখাইছি। অর্ধ অসীম দৈর্ঘ্যের সরাসরি পরিবাহিতা তোমরা দেখো, এই যে অংশটা আমি একটু আলাদা করে দেখালাম, এই হলো আমার আর দূরত্বের বিন্দু। এটা কি শিখাইছিলাম? বলো, এটা কি শিখাইছিলাম? অর্ধ অসীম দৈর্ঘ্যের জন্য শিখাইছি, ঠিক আছে। তাহলে এটার জন্য আমি এটাকে বিয়ন ধরে নিলাম। বিয়ন, তার জন্য দেখো এই বিন্দুটা বাম পাশে না, অবশ্যই বহির্মুখী কাজ করবে। এইটুকু, এই যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকুর জন্য যে বি হবে সি পয়েন্টে, সেটাকে আমি বিয়ন নামকরণ করলাম। তাহলে সেই বিয়নের ডিরেকশনটা বহির্মুখী হবে। বলতো সে অর্ধ অসীম দৈর্ঘ্যের জন্য কি ছিল? মিউ নট আই বাই 4 পাই এ ছিল কিনা? ছিল। একইভাবে এই অংশটুকুর জন্য এটাও কিন্তু অর্ধ অসীম দৈর্ঘ্য। দেখো
অর্ধ অসীম দৈর্ঘ্য, তার জন্য সি বিন্দু কিন্তু বাম পাশে, তার মানে বহির্মুখী। তবে এটার জন্য আমি B3 ধরলাম, B3। এটাকে আমি 1 এর সেকশন ধরলাম, এটাকে 3 এর সেকশন ধরলাম, এটা আমি 2 এর সেকশন ধরলাম। 1 এর জন্য বহির্মুখী মিউ নট আই বাই 4 পাই আর, 2 এর জন্য তো সেম জিনিস মিউ নট আই বাই 4 পাই আর। 3 এর জন্য, 2 এর জন্য কি? 2 এর জন্য একটু আগে আমার হিসাব করা আছে মিউ নট আই বাই 4 আর। দেখো হিসাব করা আছে কিনা? সবার জন্য সেম আর, কিন্তু এখানে বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কিন্তু এখানে পরিবাহী তার থেকে লম্ব দূরত্ব সি বিন্দু। এবারে দেখো এই পরিবাহী কুণ্ডলীর জন্য যেটা আছে অর্ধ পরিবাহী, তার জন্য কোন দিকে? বহির্মুখী, কিন্তু তার রেসপেক্টেও দেখো বাম পাশে বাইরের দিকে। তার মানে টোটাল যখন হিসাব করতে যাবা তখন কিন্তু সবগুলো যোগ হয়ে যাবে। আমি আর অংশ বিশেষ দেখাইলাম না। হলো আমাদের এই সেকশনটার জন্য পর্যবেক্ষণ যে সেন্টার পয়েন্টে বি এর মান কত হবে। কঠিন কিছু না, একটা থিওরিটিক্যাল অবজারভেশন পার্ট বাই পার্ট চিন্তা করা আছে, সেটাকেই এখানে আমরা ব্যবহার করব। এখন কেন কঠিন হয়ে গেছিল? বইয়ে তো দেওয়া আছে পুরো একটা কমপ্লিট কুণ্ডলীর জন্য, এখানে চলে আসছে অর্ধবৃত্তাকার কুণ্ডলী। বইয়ে দেওয়া আছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য, আসছে অর্ধ অসীম দৈর্ঘ্যের তার। স্টুডেন্ট তখন কোথায় যাবে? যাওয়ার আর কোনো রাস্তা নাই। টেস্ট পরীক্ষা দিছিল, এটা মহিলা কলেজে টেস্ট পরীক্ষা দিছিল। তবে জিনিসটা ভালো লাগছে যে এই যে কিছু কিছু নতুনত্ব আনতে পারতেছে তারা, এই জিনিসগুলো ভালো লাগতেছে। যাই হোক, তারপর আসি আমরা, দেখো আমি এরপর তোমাদের খুবই ছোট একটা অংশ নিয়ে কথা বলবো। তার জন্য ওই যে চুরির কনসেপ্ট কিন্তু তোমাদের জানতে হবে, বৃত্তাকার কুণ্ডলী। আমি একটা বৃত্তাকার কুণ্ডলী দেখালাম খারাপ, আরেকটা অংশ বিশেষ দেখালাম। চিত্রটা দেখো, সহজে বোঝার চেষ্টা করো, সহজে। আমি কিভাবে বুঝাই এখানে? আচ্ছা দেখো, আমার এই একটা অংশ বিশেষ আছে, একটা বৃত্তাকার কুণ্ডলী এরকম আছে, মনে করো এই সেকশনটা যেটা এরকম আছে, সাইড সেটা এরকম একটা ম্যাপে আছে। ঠিক তার উপরে আরেকটা বৃত্তাকার কুণ্ডলী এরকম সমকোণে আছে, লম্বভাবে। একটু সাইড থেকে দেখো, ঠিক লম্বভাবে আছে, দেখা যায়? এই যে লম্বভাবে আছে, ঠিক মাঝ বরাবর, মাঝ বরাবর একটা আছে সাহিত্য, আরেকটা আছে এরকম, এরকম দুইটা বৃত্তাকার কুণ্ডলী আছে। একটা আছে তল বরাবর সাহিত্য, যেটা এই যে বড় করে দেখাইছে, আরেকটা আছে খারাপ ভাবে এরকম। প্রত্যেকের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, প্রত্যেকের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে বাসার কাছে। ব্যাসার্ধ সবার জন্য সেম, সবার জন্য সেম। আর ধরে নিবা আর এই অংশটা মিলে আছে, এটা কিন্তু চিন্তা করার দরকার নেই। মিলে আছে বা সংযুক্ত এরকম চিন্তা করার দরকার নেই, এটা জাস্ট অল্প একটু ফাঁকা, কিন্তু ব্যাসার্ধ সেম ধরতে পারো। একইভাবে এই চিত্রে আরেকটু ফাঁকা করে দিই, প্রবাহ এইদিকে, প্রবাহ এইদিকে, চিন্তা করো সমকোণে আছে, কিন্তু এই সমকোণের কনসেপ্টটা আবার বেশি সোজা হয়ে গেল। এই সমকোণের কনসেপ্ট থেকে আমরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করব। সমকোণ যদি তোমরা বুঝো, এবারে তোমরা অন্য কিছু বুঝবা। দেখি অন্য কিছু কি আছে আমাদের কাছে। এবারে আমি কৌণিক অবস্থান 90 ডিগ্রি দিলাম না, এপাশে কৌণিক অবস্থান দিলাম 60 ডিগ্রি। প্রবাহ উপরের দিকে, উপরের দিকে, একই ব্যাসার্ধ ধরে নিব। আরেকটু আমি দিলাম যে তোমরা এই জায়গাটা একটু হালকা ফাঁকা করে নি, একটুখানি ফাঁকা করলেই হবে, যে মিলে যাচ্ছে ওই জিনিসটা না বুঝলেই হবে। প্রবাহ এদিকে, প্রবাহ নিচের দিকে, সেম কারেন্ট দিলাম আই আই। কুণ্ডলীকে এবার আর সমকোণে নেই, 60 ডিগ্রি আছে। তোমাদের এইখানে আমি কিন্তু কৌণিক অবস্থান দিছি হলো 90 ডিগ্রি, এটা মনে থাকে যাবে। সমকোণ আর এখানে দিলাম 60 ডিগ্রি কোণ। ভালো একটা পর্যবেক্ষণ। 60 ডিগ্রিতেও কি ব্যাসার্ধ সমান? বুঝি নাই? 60 ডিগ্রির ক্ষেত্রেও ব্যাসার্ধ সমান দুইটার? হ্যাঁ, একই ব্যাসার্ধ ধরে। আর
আর এটা চুরির উপরে চুরি, এরকম মনে রাখবো সমকোণে। তবে একজনের সাথে আরেকজন মিলে গেছে ওরকম না, একটু ফাঁকা। আমি যদি চিত্রটা দেখাইতে পারি, অত সূক্ষ্মাতিসূক্ষ্ম চিত্র এখানে আঁকা যাবে না, ওটা সফটওয়্যার ভিত্তিক সম্ভব, কিন্তু নিজের আঁকতে গেলে বুঝেই তো কালি আঁকতে ওইদিকে গেলাম না। এই পর্যবেক্ষণটা বাসার কাজ থাকে। আরেকটা পর্যবেক্ষণ আমি বাসার কাজ দেব। আই কারেন্টটা এসে এভাবে পাক নেওয়ায় আমরা বের করে দিলাম। একই তার, একটাই তার কিন্তু দিয়ে দিলাম। একটাই তার এসে এখানে বৃত্তাকারে ভাঁজ দিয়ে সোজা ছেড়ে দিলাম। তোমরা যদি বাসা বাড়িতে কখনো বিল্ডিং এর কাজ করতে দেখো, অথবা সেখানে এরকম রড আঁকায় বাঁকায় কাহিনী করা হয় কিংবা সোজা করা হয়, এরকম কিছু কনসেপ্ট হয়তো দেখতে পাবে। ওরকম একটা পরিবেশী তার তোমার পর্যবেক্ষণে আসে। পাশাপাশি সমান্তরালে এই দূরত্বটা যেমন আর বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, এখানেও আমি দিয়ে দিলাম আর, প্রবাহটা দিলাম এখানে, সমান্তরাল প্রবাহ দিলাম। তার জন্য আমার এই সি পয়েন্টে বি এর মান হিসাব করব। সি পয়েন্টে বি এর মান হিসাব করব। আজকে পর্যন্তই।